এখন বলেন। তো আমার কোশ্চেন হচ্ছে যে আমি এখানে কাজটা টেস্টিং কমিশন শুরু করলাম 8টায়, কারণ ক্যালেন্ডার অনুযায়ী এবং ক্যালেন্ডার অনুযায়ী যে যত ঘন্টা কাজ করার কথা, 10 ঘন্টা করলে শেষ হওয়ার কথা সন্ধ্যা 6টায়। কিন্তু সন্ধ্যা 6টায় যদি করে দেই আমি, তখন এটা আমার ডেট চেঞ্জ হয়ে যায়, তখন প্রজেক্ট ডেট একদিন বাড়ায় যায়। আবার ওই ফ্লোটে আসা, যখন হচ্ছে যে জেনারেলে আসা, প্রজেক্ট কোড এ 1010তে আসি, প্রজেক্ট ফিনিশ আর কি, সেখানে -1 ফ্লোট আসে। যদি এটা আমি আহ আচ্ছা 7টা আপনার, না করে 8টায় দিয়ে দেয়, আচ্ছা আমি একদিন বাড়তেছে আর একদিন ফ্লোট মাইনাস ফ্লোট হচ্ছে। এই আচ্ছা, একটা করেন, আপনার এটা কিভাবে আপনার যে মিনিমাইজ করা যায়? আপনার যে 6 ডে 10 আওয়ার্স হলিডে যে ক্যালেন্ডার আছে, হ্যাঁ, FA 6 ডে, হুম। এইটার আপনার টাইমটা চেক করবেন। ঠিক আছে, টাইমটা চেক করেন। এটা টাইমটা চেক করবেন। সেটা হচ্ছে যে আচ্ছা, ওই অ্যাক্টিভিটিতে ক্লিক করেন তো, টেস্টিং এন্ড কমিশনিং এ ওকে, করলাম। স্ট্যাটাসে যান। স্ট্যাটাসে গেছি। আচ্ছা, স্ট্যাটাসে যে আপনি এখানে ওকে, এইটার কনস্ট্রেন, আপনি এখানে কনস্ট্রেন দিয়েছেন কেন? এই যে এই কনস্ট্রেন আছে, এটা উঠাই দেন আচ্ছা, আপনি। কনস্ট্যান্টটাকে উঠাই দিলাম, সমস্যা নাই। ওটা তো এমনি পইরা গেছে আর কি। ঠিক আছে না? স্কেজুল করেন। আচ্ছা, এখানে আপনি ফিনিশে যান, ফিনিশে যে এইট, এই টাইমটা চেঞ্জ করেন তো। 8 ডিসেম্বর যেটা, হ্যাঁ। এই যে নিচে আপনার ডিটেলস বারে, হ্যাঁ, এখানে যে আপনি এই যে আপনার 3 ডটে ক্লিক করেন, 3 ডটে যে ওখানে টাইমটা চেঞ্জ করেন। হুম, এখানে টাইম আপনি, এখানে কত? এখানে আপনি 6টা দিব? 6টা করেন আর কি। আচ্ছা, 6টা দিলাম। এখন যদি স্কেজুয়াল করে দেখি কি অবস্থা হয়, দেখো। ওই দেখেন, প্রজেক্ট ফিনিশে -1 চলে আসছে। আর প্রজেক্ট হ্যান্ড ওভার এটা পরের দিন সকাল 8টা চলে গেছে। কিন্তু রিলেশন রিলেশন হওয়ার কথা যে টেস্টিং কমিশন ফাইনাল হ্যান্ড ওভার একই দিনে শেষ হবে আর কি। আপনার ওই যে ফিনিশ হ্যান্ড ওভার, হ্যান্ড ওভারে আপনি এই ওখানে ক্লিক করেন, ওই অ্যাক্টিভিটি ক্লিক করেন, হ্যান্ড ওভারে ক্লিক করেন। আবার? না না, ফাইনাল হ্যান্ড ওভারে ক্লিক করেন, এই অ্যাক্টিভিটিতে ক্লিক করেন। ওকে, করছি। আচ্ছা, এখানে যে আপনি এটা ইয়ে করেন, কনস্ট্রেন্ট দেন। কনস্ট্রেন্ট? ফিনিশ ওয়ান কি ওর বিফোর, কনস্ট্রেন্ট? ফিনিশ ওয়ান ওর বিফোর। ফিনিশ অন বিফোর। ওকে। দেন হচ্ছে 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর 6টা। ফিনিশ ডেটে না স্টার্ট, না না দুইটাই না, চেঞ্জ করতে হবে কনস্ট্রেন্ট তাহলে? কনস্ট্রেন্ট কনস্ট্রেন্টে আপনি যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8 ডিসেম্বর, 6টা। সন্ধ্যা 6টা। হুম, এখন ক্যাজুয়াল দিব? করেন। দিয়েছি কিন্তু চেঞ্জ হলো না যা। 5 সেপ্টেম্বর। আচ্ছা, এখন আপনি ম্যানুয়ালি যে এই যে ফিনিশ এ আছে না, 9 ডিসেম্বর হয়ে আছে, এটা হুম চেঞ্জ হুম। করেন, হ্যাঁ, এটা চেঞ্জ করেন, টাইমটা চেঞ্জ করেন। এটা তো ইয়াই হচ্ছে না। আর স্টার্ট ডেট তো নিচ্ছে না। স্টার্ট ডেট নিবে না আপনার, স্টার্ট ডেট ওকে, এখন স্কেজুল করেন দেখি। ওকে, আচ্ছা, আপনার টেস্টিং এন্ড কমিশনিং ডিউরেশনটা 4 ডেজ করেন, রিমেনিং ডিউরেশন। 4 ডেজ? হুম, রিমেনিং ডিউরেশনটা চেঞ্জ করেন।
এখন স্কেজুল করেন। আচ্ছা মামুন ভাই, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এখানে দুইটা ক্যালেন্ডার ইউজ করা হয়েছে, তাই না? ফাইনাল হ্যান্ড ওভারের জন্য 7 ডেজ 8 আওয়ার্স, ওইটা সমস্যা আর নেই। টেস্টিং কমিশনের জন্য আপনার 10 আওয়ার্স। আচ্ছা, ডেজ ডেজ কোনো ইস্যুস না, কিন্তু আওয়ার নিয়ে এখানে সমস্যা হয়েছে। কারণ হচ্ছে ফাইনাল হ্যান্ড ওভারে আমরা যখন রিলেশন ক্রিয়েট করছি, এই টেস্টিং এন্ড কমিশন আর প্রজেক্ট হ্যান্ড ওভার, হুম। এই দুইটা একই সাথে শেষ হবে, ফিনিশ টু ফিনিশ। কনসেপ্ট তো এটাই না? তো আমি যদি 10 ঘন্টা কাজ করি তাহলে টেস্টিং কমিশন 6টা পর্যন্ত করে, কিন্তু ফাইনাল হ্যান্ড ওভার 8 ঘন্টা দেওয়ার কারণে 4টা পর্যন্ত করবে। যার কারণে এই 2 ঘন্টার জন্য সমস্যা হচ্ছে। আমি যদি এখানে টেস্টিং কমিশন আর ফাইনাল হ্যান্ড ওভার এটা দুইটাই 8টা পর্যন্ত, সরি 4টা পর্যন্ত দেই, তাহলে ডেটটাও চেঞ্জ হয় না, প্লাস এখানে ফ্লোটটাও আসে না। তো আইদার করতে হবে, টেস্টিং কমিশনও হচ্ছে যে 4টা পর্যন্ত করতে হবে, আর না হলে ফাইনাল হ্যান্ড ওভারটাও 6টা পর্যন্ত নিতে হবে, যে কোনো একটা। মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আপনার কি এখানে সলিউশন আছে বলতে পারেন? না, এখানে আর একটা জিনিস আছে যে হচ্ছে আপনার ইয়েতে 8, আপনার হচ্ছে 8 ডিসেম্বর, এইটা হুম। কি হচ্ছে আহ, আপনার যেহেতু 5 ডে আপনি 6 ডে ক্যালেন্ডার ইউজ করেন, হলিডের মধ্যে পড়ে কিনা এটা একটু দেখতে হবে। ডেট নিয়ে মনে হয় আমার সমস্যা হওয়ার কথা না, আপনি তারপরেও আপনি কি সানডে কনসিডার করছেন না ফ্রাইডে কনসিডার করছেন আপনার ক্যালেন্ডারে? স্যাটারডে হচ্ছে যে বন্ধ আছে আমারটাতে। ক্যালেন্ডারে যান দেখে, ওই ক্যালেন্ডার 5 ডে ক্যালেন্ডার, 6 ডে ক্যালেন্ডারে যান। স্যাটারডে বন্ধ আছে, হুম। স্যাটারডে অফ করা, স্যাটারডে। আচ্ছা, স্যাটারডে যদি অফ হয় সেক্ষেত্রে আপনি দেখেন আচ্ছা, আপনার 3 তারিখ থেকে 6 তারিখ আর কি। 3 তারিখ থেকে সেপ- 6 তারিখ, স্যাটারডে 7 তারিখ হচ্ছে আপনার ডি- ডিসেম্বর হবে না? হলিডে, এই জন্য ও শিফট করতেছে। হুম। সাত হুম। তারিখ ডিসেম্বর, আপনার 7 ডিসেম্বর ইজ হলিডে, রাইট? 7 ডিসেম্বর হলিডে, কিন্তু মাইলস্টোনে তো 7 ডেজ ক্যালেন্ডার ইউজ করছেন, যার কারণে হলিডে কনসিডার করছে না। না না, আমি আমি বলছি আপনার টেস্টিং এন্ড কমিশনিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে। টেস্টিং কমিশন 3 তারিখ থেকে শুরু হয়েছে, 4 দিন হলো, 6 তারিখে শেষ, মানে হলিডের আগের দিনে শেষ হয়ে যাচ্ছে। যদি এটা আপনি 5 দিন দেন, মানে আচ্ছা, ওটা এখানে যদি ওটা 5 ডে করেন তো, হ্যাঁ, ডিউরেশনটা। 5 ডেজ দিলে একদিন বেড়ে যাবে। দেন এটা 5 ডেজ দেন। যদি 5 ডেজ দিই, এখন যদি আপনাকে আমি ক্যালেন্ডার দেখাই, তাহলে না, হচ্ছে যে আপনি বেড়ে যাবে। স্কেডিউল করেন, স্কেডিউল করে ওকে, 7 ডেজ 8। না, আপনার আপনি যেটা বলছেন টেস্টিং কমিশনিং এর সাথে আমার টেস্টিং কমিশনিং 8 ডিসেম্বর 6টায় শেষ হচ্ছে। ওকে, ফিনিশ টু হ্যাঁ, ফিনিশ, ফিনিশ টু ফিনিশ। কিন্তু ফাইনাল হ্যান্ড ওভার আবার 4টায় টাইম দেওয়া, এই জন্য হচ্ছে ডিফারেন্সটা আসছে। আমি যদি আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা পয়েন্ট যে আপনি এইখানে 7 ডেজ ক্যালেন্ডারেও আপনার 10 আওয়ার্স ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, 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 আইদার ফাইনাল হ্যান্ড ওভার ওটা 8 ঘন্টা থেকে 10 ঘন্টায় নিতে হবে, না হলে টেস্টিং কমিশন 10 ঘন্টা থেকে 8 ঘন্টায় নামাতে হবে, তাহলে এটা আমার ঠিক হয়ে যাবে। টেস্টে আপনি যেটা করবেন 7 ডেজ 8 আওয়ার্স হচ্ছে আসলে হয় না, 8 আওয়ার্স না, আপনার আওয়ার্সটা ঠিক থাকতে হবে, যেটা আপনার সেটা যদি 10 আওয়ার্স হয় 10 আওয়ার্স, 8 আওয়ার্স যদি হয় 8 আওয়ার্স, ঠিক আছে। মানে ওয়ার্ক ডে, ওয়ার্ক আওয়ার, একদিনে ওয়ার্ক আওয়ারটা ওয়ার্ক ঠিক আওয়ার। থাকতে হবে আপনার। ডেট সেটা 5 ডে হতে পারে, 6 ডে হতে পারে, 7 ডে হতে পারে, আরে, ও ঠিক আছে। ক্যালেন্ডার তো আপনি বলছিলেন, সেই জন্য আমরা করছি 10 ঘন্টা।
আচ্ছা, আমি 8 আওয়ার্স দিছিলাম ক্যালেন্ডারে। আমার আমার যতটুকু যে আপনি 6 দিনেরটা 10 ঘন্টায় দিচ্ছেন, ভিডিও দেখলে তো পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার বাট আমার ক্ষেত্রে এরকম সব আপ প্রবলেম আপ হয় নাই। আচ্ছা, আমারটা আমি ইয়ে করতেছি, আপনারটা তো আছেই, আপনি একটু হুম। দেখেন না। আমারটা উম, এরকম হয়। এই এই আপনি যেটা প্রবলেমটা ফেস করতেছেন, এটা হ্যাঁ, এরকম হয় মাঝে মধ্যে। এটা ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে ঠিক হয়ে যায় আর কি, এরকম হয়। ওকে, প্রবলেম হয় কিন্তু সলিউশনটা কিভাবে করা যায় সেটা জানতে চাচ্ছি। প্রবলেম সলিউশনটা আপনি আমাকে এটা পাঠাই দিলে আমি এটা সলভ করে দিব। বাট এখন হয়তো এটা ইয়ে হচ্ছে না, ওটা চেক করতে আচ্ছা, হবে। সমস্যা নেই, পাঠাই দিবেন। ওকে, তাহলে আমি শেয়ার ক্যান্সেল করে দিলাম স্ক্রিন। হ্যাঁ, আমারটা আমি শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে দেখেন আপ আমারটা কি 5। আপনারটা আপনারটাতে দেখেন। ও হ্যাঁ, এখানে আরো একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হুম। আপনারটাতেই থাকি হুম। না, এখন তো দেখা যায় ঠিকই আছে। ও না, আচ্ছা, জিনিসটা ইয়েতে দেখেন, আপনি কনস্ট্রাকশনে যে দুইটা অ্যাক্টিভিটি আছে, আপনার একটা কাজ শুরু হচ্ছে 25 তারিখে, 25 সেপ্টেম্বর, শেষ হচ্ছে কততে? 18 অক্টোবরে। হুম। ওকে, আপনার এই দুইটা ওয়ার্কের রিলেশন কি ফিনিশ টু স্টার্ট, তাই না? ফিনিশ টু স্টার্ট, ইয়াস। ফিনিশ টু স্টার্ট, তার মানে আপনি আহ 25-এ শুরু হচ্ছে, 18 তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটি, প্রথম অ্যাক্টিভিটি চলবে। তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটি আমার মানে 18-র পরে শুরু হওয়ার কথা। তাহলে কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে আবার 18-তেই শুরু হয়েছে। ব্যাপারটা কি কারণে? আপনি একটু এটা কলামের টাইমটা নিয়ে আসবেন, এটা একটু এটা শুধুমাত্র টাইমের কারণে। হুম। হুম। টাইমটা নিয়ে আসেন। এটা টাইমের কারণে আর কি, ঠিক আছে। হুম, লজিক তো এটাই হয় না যে ওটা শেষ হলে এটা শুরু হবে, তার মানে একই ডেটে তো শেষ আর শুরু হতে পারে না। আহ ঠিক আছে, এটা আপনার কখনো কখনো হয়। সেটা যদি আপনার ওই যে টাইম ঠিক না থাকে, সে এখন দেখেন আমি এই প্রজেক্টটা বুঝুন। আপনাদের দেখানোর ক্ষেত্রে র্যান্ডামলি আর কি তৈরি করছি, তো এটার ক্যালেন্ডার বা হচ্ছে অন্যান্য এত কিছু আমি আপনার চেক করি নাই, ঠিক আছে। আ- এই- আমারটাতে কিন্তু মানে নরমালি হয়েছে, মানে শেষ হয়েছে শুরু হয়েছে, মানে পরের দিন শুরু হয়েছে এরকম। আমি ইভেন আমার আগের প্রজেক্ট আমি ট্রাই করে দেখছি, তো আমারটা ঠিক আছে। কিন্তু আমি বুঝছি যে আপনার এটা মানে শেখানোর পারপাসে, কিন্তু যাই হোক, এটা দেখানোর হয়েছে, আসছে সমস্যা, এটা ভালো হয়েছে যে আমাদের কোশ্চেনটা তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার টাইম, আপনি যখন এই যে আমার টাইম কিন্তু এখানে এলোমেলো আর কি। আপনি কখনো দেখেন 8টায়, কখনো 10টায়, কখনো 12টায় শুরু হয়েছে আর কি। তো এটা টাইমটা ওইভাবে আর কি আমি ইয়ে করি নাই, খেয়াল করে ওইভাবে করি নাই আর কি। তো আপনারা যখন করবেন, যখন আপনি বেজ লাইন করবেন, তখন আপনাকে অবশ্যই এটা কিন্তু ফিক্স করতে হবে আর কি, স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট। সেটা আপনার ক্যালেন্ডার ঠিক থাকলে ওইভাবে আর কি রিলেশন অনুযায়ী চলে আসবে। এটা খুব ক্রুশিয়াল একটা জিনিস যে আপনার এই মামুন ভাই, টাইমটা মেনটেন আপ- করা। হুম। মামুন ভাই বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হুম। হুম, শুনতে পাচ্ছি, বলেন। আমি আসলে আজকে ক্লাসে অনেক কিছু মিস করে ফেলছি অলরেডি। আমাকে কি সলিউশন দিয়েছিলেন এবং ফরহাদের সাথে কি কথা হয়েছে এগুলো অনেক কিছু আমি শুনি নাই। মাঝখানে বলে রাখতেছি, ফরহাদেরটা শেষ হইলে আমি একটা কোয়েশ্চেন করতাম আর কি। হুম। ভাই, আমার আপাতত শেষ। হ্যাঁ, আপনার আচ্ছা, আপনার যে ফরহাদের যে সমস্যা, এই ধরনের সমস্যা আমি ফেস করছি, এই যে সেম ডেটে শুরু হচ্ছে। হুম। আবার আরেকটাতে আমি ওই যে 1 সেপ্টেম্বরে আমি ইয়া দিতে পারি নাই, যেটা আপনাকে ভিডিও দিলাম আর কি। এটা সলিউশন আপনি হয়তো বলছিলেন, আমি শুনতে পাই নাই, কারণ আমার মোবাইল বাসায় অনেক ওয়াইফাই সমস্যা আর কি। আচ্ছা, শোনেন, আমি আপনার যে অফিসে এসে ক্লাস করছি। আপনার যেটা ইয়ে হয়েছিল যে প্রজেক্ট ক্যালেন্ডারে, আপনি দেখেন প্রজেক্টের যে ক্যালেন্ডারটা, সে প্রজেক্ট ক্যালেন্ডারে আপনার 6 ডে, হ্যাঁ, 6 ডে ক্যালেন্ডার সিলেক্ট হয়ে আছে আর কি, ঠিক আছে। এটা 7 ডে হবে। আমিও এখানে 6 ডে করে রাখছি, এটা 7 ডে হবে।
এটা কোনটাতে 7 ডে দিব, মানে কোনটাতে 7 ডে দিব, কোনটাতে 6 ডে দিব, যাতে আপনার সাথে মিলে। আমার কথা হচ্ছে আপনি যেটা দিয়েছেন সেটা যদি আমিও দিই তাহলে তো আমারও সেম আসার কথা। না সেমে আপনি যেটা দিচ্ছেন আপনার, আমি যে এক্সিআরটা আপনাকে পাঠাইছি ওইটা আপনি একটু চেক করেন। ওইটা চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনারটার সাথে আমার ডিফারেন্সটা কোথায় ছিল। আপনি আপনার প্রজেক্টের যে ক্যালেন্ডার এবং আপনার কয়েকটা ক্যালেন্ডারের এবং কনস্ট্রেন্ট ছিল অনেকগুলো। আমি আপনাকে ভয়েস পাঠাইছি আর কি। আপনার আননেসেসারি বেশ কিছু কনস্ট্রেন্ট ছিল, ঠিক আছে? কনস্ট্রেন্ট তো বুঝছেন আপনার অ্যাক্টিভিটিতে, এই যে স্টার্ট ডেটে। আচ্ছা, আমি যদি আপনার ওই এক্সসিআর ফাইলটা এখানে ওপেন করি, আপনাকে দেখাই, তাহলে আমার মনে হয় যে একটু সময় লাগবে। এটা মনে হয় আপনার প্রজেক্টটা ছিল না, এটা না? হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি আপনার প্রজেক্টটা ওপেন করি। ওপেন করব। লক্ষ্য করেন এটা আমি যে কিভাবে ইম্পোর্ট করছি, এটাও কিন্তু আপনারা দেখে হ্যাঁ, ফেলেন যে এটা আগে কিভাবে খেয়াল ইম্পোর্ট করি করতে নাই। হয়। এটা কি আমি আপনাকে সলভ করে পাঠাইছি? এটা মনে হয় নাকি? হ্যাঁ, এটা সলভ করে পাঠাইছি আপনারে। এখানে এখানে আমি কোনো পাঠাইছি, এটা হোয়াটসঅ্যাপে থাকে না? আচ্ছা, আপনি পাঠাইছেন সেটা যত সম্ভব এইটা। ওটা আমারটাই চেক লেখা আছে, হ্যাঁ, চেক। প্রজেক্টের নামের এটা সাথে চেক লেখা রাইট আছে। রাইট, হুম। হ্যাঁ। না, ওইটাই আমি দেখছি যে আমি আপনাকে যেটা সলভ করে পাঠাইছি ওইটা আমি ওপেন করছি। লাবিব, ফয়সাল, আপনারা প্র্যাকটিস করতেছেন তো? এই যে দেখেন আপনার এখানে বেশ কিছু কনস্ট্যান্ট আপনি অ্যাপ্লাই করছেন আর কি, সেটা হয়তো আনফরচুনেটলি হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা হ্যাঁ, স্টার্ট অটোমেটিক হয়ে অন। গেছে এগুলা। হ্যাঁ, এইগুলো আপনি রিমুভ করে দিবেন আর কি। কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট থাকতে পারে শুধু আপনার ফাইনাল হ্যান্ড ওভার মাইলস্টোনে যে আর কি। ফিনিশ অন, তাও হার্ড কনস্ট্যান্ট দিবেন না, সফট কনস্ট্যান্ট, যে ফিনিশ অন অর বিফোর। ওকে। হুম আচ্ছা, আমি হুম এখন আপনাকে এখন সলভ করব না, আপনাকে এখন এই প্রজেক্টটা আপনার কি কি সমস্যার সাথে দেখাবো। আর আমার ওই প্রজেক্ট ওপেন করে আমি দেখাবো যে কি কি আসলে সলভ করছি। এই দেখেন আপনার এই যে কনস্ট্যান্ট গুলো ছিল, এই কনস্ট্যান্ট গুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আর কি, ঠিক আছে? হুম। ওকে, ফাইন। দেন আপনার আচ্ছা, স্টার্ট দেওয়া আছে যেগুলাতে, এগুলাতে কনস্ট্যান্ট আছে, এটা দেখা যায় না? রাইট, স্টার দেওয়া মিন্স হচ্ছে হ্যাঁ, আপনার এখানে কনস্ট্যান্ট আছে আর কি, ঠিক আছে? ঠিক এই আছে। যে হুম এখন আপনি প্রজেক্টে যান, প্রজেক্টে যে আপনার প্রজেক্টের ক্যালেন্ডার দেখেন, কি প্রজেক্ট ক্যালেন্ডার হচ্ছে আপনার 6 ডে 10 আওয়ার্স ক্যালেন্ডার, ঠিক আছে? এটা হুম আপনি হুম। কি করবেন, এটা 7 ডেজ ক্যালেন্ডার করে দিবেন আর কি। 7 ডেজ ক্যালেন্ডার করেন। এই যে দেখেন এখন 65, আপনার এখানেও কিন্তু 65 চলে আসছে। হ্যাঁ, বাট হুম এর মধ্যে হুম, দিয়ে আপনি জাস্ট কনস্ট্যান্ট গুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার প্রবলেম আমি মনে করি যে সলভ। আমি যেটা পাঠাইছি ওই বুঝতে পারছি। ফাইলটা আপনি দেখে নেবেন। এই কনস্ট্যান্ট গুলোর জন্য আপনার ডিউরেশন ম্যাচ ম্যাচ করে নাই। হুম হুম, ঠিক আছে।
আচ্ছা, লাস্ট ক্লাসে যে ফরহাদে কোয়েশ্চেন করছিল সেটাও কি সেম হ্যাঁ যে সেম মিলতেছিল না এটা? হ্যাঁ ফরাদের কোয়েশ্চেনটাও সেম ছিল আর কি, যে হুম হুম। আর এখানে আপনার এই ক্যালেন্ডার গুলো চেক করবেন, ক্যালেন্ডার আহ গুলো রিলেশনশিপের কিছু প্রবলেম ছিল, রিলেশনশিপ গুলো দেখে নেবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে প্রবলেম আসবে, প্রবলেম আসলে ডিসকাশনের মাধ্যমে আমরা সলভ করবো আর কি। হ্যাঁ, আচ্ছা ফরহাদ, আপনার যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আপনার টাইমটা ঠিক করে নেবেন আপনার ক্যালেন্ডারে, ঠিক আছে? টাইমটা ঠিক করে নিলে আপনার এই ডেট গুলো ঠিক আসবে, যে আপনার সাপোজ কোনো একটা অ্যাক্টিভিটি যেটা বলছিলেন যে 18 অক্টোবরে শেষ হয়েছে, এবং না, ওটা টাইম ঠিক করা বলতে এখন তাহলে ক্যালেন্ডারের সেটিং এ ওই 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টা করতে হবে, তাহলে তো সবারই একই করতে হবে না? না, আপনি যেটা করবেন 7 ডেজ ক্যালেন্ডারে যে আপনি 8 আওয়ার্স না করে এটা 10 আওয়ার্স করবেন। ওকে ফাইন, তাহলে তাহলে ওই 3টা অ্যাক্টিভিটির হ্যাঁ, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের আচ্ছা, সবগুলো তো আমরা 10 আওয়ার্স করে দিয়েছিলাম, ওই 7 ডেজে তো 10 আওয়ার্স থাকবে, এই তো? রাইট, যদিও ঠিক এটা আছে। ইফেক্ট ফেলার কথা না, হ্যাঁ, বাট সামহাও এটা হচ্ছে। বা P6 এ হয় কি আপনার মাঝে মধ্যে P6 এ কিছু বাগ চলে আসে আর কি। আমি যে রিসেন্টলি যে বেজলাইন সাবমিট করলাম, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি সবকিছু কমপ্লিট করছি, সবকিছু কমপ্লিট করে যে এখানে আসবে কিনা, আমাদের তো রিসোর্স নাই তেমন একটা, তো কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে যে রিসোর্স অ্যাসাইনমেন্টে এসে আর কি, ঠিক আছে? তো এটা আমি সাবমিট করব আগামীকালকে এই সময়। আমি আমার চোখে পড়ছে যে এটা আসলে আহ এটা ভুল রেজাল্ট দেখাচ্ছে P6। P6 অ্যাকচুয়ালি লাইক আ ক্যালকুলেটর, আপনার 2+2 এটা 4 হবে, এটা আপনাকে জানতে হবে যে রেজাল্টটা 4 হবে। ও যদি আপনাকে 5 দেখায়, দ্যাট মিনস দ্য সিস্টেম ইজ শোয়িং রং ইনফরমেশন, রং আউটপুট, রাইট? So you have to realize this, and you have to understand the what output you are expecting from P6, right? So এটা আপনাকে জানতে হবে। আমি যদি ওইটা না জানি তাহলে আমি একটা ভুলভাল ডকুমেন্ট সাবমিট করবো আর কি। তো আমি দেখলাম যে না, এটা তো আমার x=y হওয়ার কথা ছিল, এটা তো x=y হচ্ছে না, সামথিং এলস। পরে আমি ওই দিন সাবমিট না করে আমাকে প্রায় 3 দিন এই প্রবলেমটা সলভ করতে আমার 3 দিন সময় লাগছে, বুঝছেন? তো মাঝে মধ্যে আপনাকে এই ধরনের প্রবলেম আপনাকে পাগল বানাই ফেলবে। এই জন্য P6 এ বা মানে প্ল্যানিং এ জব করতে হলে আপনার আহ মানে সেই লেভেলের ধৈর্য থাকতে হবে আর কি। এটা আমি আপনাদের সাথে আহ, বলে রাখি, প্ল্যানিং এ আপনাকে মানে মাথা ঠান্ডা রেখে প্রচুর আপনার প্যাশন থাকতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। ইভেন আপনি বিশ্বাস করেন, এই 3 দিনের মধ্যে আমি ফ্যামিলির সাথে কথা বলতে সময় পাই না, মানে ওই ধরনের আমার এনার্জি আসে না এই শরীরের মধ্যে, যে এই প্রবলেমটা আমার মাথার মধ্যে কাজ। ইভেন আমি অফিসেও যাই না, আমি অফিসকে আমার বসকে বলে দিচ্ছি, বস আমি এই ধরনের একটা প্রবলেম ফেস করছি, তো আমাকে এটা সলভ করতে হবে আর কি। তো এটার পেছনে আমি 3 দিন শুধু এটার পেছনে কাজ করছি। তো এই ধরনের আপনার আননেসেসারি কিছু প্রবলেম চলে আসবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর এভাবে করে করে আপনাকে সলভ করতে হবে আর কি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হলো, রেসপন্স করেন মাঝে মধ্যে, শোনা যাচ্ছে কিনা, তা নাহলে আমার কাছে মনে হয় যে আমি একা একা কথা বলতেছি। ওয়েল, তাহলে আমরা শুরু করি আজকের আমাদের যে টপিকস, সিলেক্টেড টপিকস শুরু করতে পারে। লাবিব, ফয়সাল, আপনারা আছেন? আচ্ছা, আজকে শুরু করার আগে একটা কোট দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে শিনেচি সুজুকি একটু বলি। সেটা হচ্ছে যে ইনি একজন আহ পিয়ানোনিস্ট এবং হচ্ছে আপনার সাইক্লিস্ট আর কি। তো ওনার একটা কোট, সেটা হচ্ছে যে নলেজ ইজ নট স্কিল, নলেজ প্লাস 10,000 টাইম ইজ আ স্কিল। সো অ্যাকচুয়ালি এটা
আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আমরা যে শিখছি প্রিমিয়ারা P6টা, হোয়াটএভার বা নট অনলি প্রিমিয়ারা P6, আপনি যা কিছু শেখেন না কেন, মানে আপনি তো নলেজ অর্জন গেইন করছেন, তাই না? নলেজ অ্যাকোয়ার করছেন। তো এই নলেজটা আপনার স্কিল না, আপনি যখন এটাকে প্র্যাকটিস করবেন, তো ওনার কথা হচ্ছে যে 10,000 টাইমস আপনি যদি কোনো কিছু প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে আপনার স্কিল। বোঝা গেল? তো আসলে মানে প্র্যাকটিস করতে হবে যে কোনো, যা কিছুই আপনি শেখেন না কেন, এটা প্র্যাকটিস না করলে, এটা উনি জাপানিজ জাপানিজ একজন দার্শনিক অলসো উনি। উনি বেশ কিছু ইয়ে করছে আর কি, ওনার একটা মেথড আছে, সুজুকি মেথড। উনি মিউজিকের ওপরে একটা মেথড তৈরি করছে আর কি। তো মিউজিকের জন্য কেন উনি ওই যে আপনার এরকম বারবার, আমি জাপানিজদের সাথে কাজ করছি, কোনো ছোটখাটো বিষয় নিয়ে ওরা মানে একটা প্রবলেমের সলিউশন আপনার, ও 10-12টা সলিউশন আপনার ফাইন্ড আউট করবে, 10-12টা সলিউশন থেকে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট, ওইটা ও সিলেক্ট করবে আর কি। তো এরা এই টাইপসের আপনাকে, আপনি যখন ট্রায়াল অ্যান্ড এরর বারবার একটা প্রবলেম নিয়ে কাজ করবেন, তখন আপনার ওই ওই এক্সপার্টিসটা, ওই স্কিলনেসটা আপনার মধ্যে চলে আসবে আর কি। এটা ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে আর কি, এটাই হচ্ছে স্কিল। আচ্ছা, আজকে আমরা আমাদের যে টপিকসটা, সেটা হচ্ছে ক্রিয়েটিং রোলস অ্যান্ড রিসোর্স অ্যান্ড অ্যাসাইন। আমরা রোলস অ্যান্ড রিসোর্স কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে অ্যাসাইন করব, সেইটা নিয়ে আমাদের আজকে টপিকস। তো আমরা শুরু করি। আচ্ছা, এইটার শুরু করার আগে আরেকটা জিনিস আমরা বলে রাখি, আপনাদের সাথে শেয়ার করি আমি। সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল যে আসলে প্ল্যানিং বা স্কেজুলিং এর স্টেপ কি, আমরা কোনটা আগে করব কোনটা পরে করব আর কি। হ্যাঁ, এটা আমি ভুলে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, স্লাইডটা ছিল। আচ্ছা, এইটার আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম। এই 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 প্ল্যানিং বা স্কেজুলিং এর আপনার স্টেপ যেটা, সেটা হচ্ছে যে ডিটারমাইন অফ স্কোপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিটারমাইন স্কোপ, মিনস হচ্ছে আপনাকে আপনার স্কোপ কি, আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, সেইখানে আপনার এই কনস্ট্রাকশনের সাথে আপনার স্কোপ গুলো কি কি থাকবে, সেইটা হচ্ছে ডিফাইন করা। যেমন আপনাকে এই স্কোপ ডিফাইনটা আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ডাব্লিউবিএস লেভেলের লেভেল 2 ইয়েতে আপনাকে একটা স্কেডিউল তারা দিয়ে দিবে আর কি। আহ, সেটা হতে পারে এমন, আমি লেভেল 2 কেন বলছি আপনি একটু দেখেন, যে আপনাকে এই ধরনের একটা দিয়ে দিবে যে আপনার ইঞ্জিনিয়ারিং বা সর্বোচ্চ আপনাকে ইঞ্জিনিয়ারিং এর কি কি থাকতে পারে, এটা একটু বলতে পারে আর কি। কনস্ট্রাকশনে আপনার কোন কোন এরিয়া থাকবে, কোন জোন থাকবে, এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে একটা স্কেডিউল দিবে আর কি। টেন্ডার স্কেডিউলে এটা বানানো হয় টেন্ডারের সময়। তো ওইটা আপনার সাথে শেয়ার করবে আপনার ক্লায়েন্ট। ওইখানে আপনার স্কোপ থাকবে, এর সাথে আপনি বিওকিউ এবং আপনার সব ড্রয়িং আপনি মিলাই নিয়ে আপনাকে কাজ করতে হবে আর কি। যে আমার স্কোপে কি কি আছে, এই স্কোপ গুলো আপনি ডিফাইন করবেন। সেটা শুধু কনস্ট্রাকশন আছে, এর সাথে এমইপি আছে কিনা, এইগুলো। দ্যাট মিনস এই স্টেজে আপনি স্কোপ ক্লিয়ার করে ফেলতে হবে যে আমার এই স্কোপ গুলো আছে ডাব্লিউবিএস লেভেলের। দেন আপনার ডিটেলস যখন আপনার লেভেল আরো একেবারে ওয়ার্ক প্যাকেজ লেভেলে যখন যাবেন, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি ওয়ার্ক প্যাকেজ, এই লেভেলে যখন যাবেন, তখন আপনি ওইখানে যে ডিউরেশন দিতে পারবেন বা রিসোর্স অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস। এই যেটা বললাম যে আপনার স্কোপ আপনি যখন ইয়ে করবেন, ডিটারমিন করে ফেলবেন, দেন হচ্ছে আপনার অ্যাক্টিভিটি ডিফাইন করতে হবে যে আমার স্কোপ বলতে কি, আমার এই আহ, ধরেন একটা কনস্ট্রাকশন, এই এরিয়ার আমার কনস্ট্রাকশন বিল্ডিং 6 স্টোরের একটা বিল্ডিং হবে। এটা হচ্ছে আপনার মূল যে ডাব্লিউবিএস লেভেলের যে স্টেপ বা স্কোপ, এইটার এখন আপনি অ্যাক্টিভিটি আকারে ব্রেকডাউন দিবেন, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে যে আপনাকে কি করতে হবে, রিলেশনশিপ বা সিকোয়েন্স অ্যাক্টিভিটি করতে হবে আর কি। এরপরে যে আপনি এস্টিমেট রিসোর্স
এইখানে একটু বলে রাখি যে এস্টিমেট রিসোর্সটা ফার্স্টে কেন করতে হবে, ডিউরেশনের আগে আপনাকে এস্টিমেট রিসোর্স করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি কি কি ধরনের, ধরেন আপনার একটা ম্যান পাওয়ার, এটাও কিন্তু একটা রিসোর্স। আপনি এখন একটা প্রজেক্টের আপনি আর্থ ওয়ার্ক করবেন আর কি, আর্থ এক্সকাভেশন করবেন। এই এক্সকাভেশনের জন্য আপনি এখন এখানে কি ম্যানুয়াল করবেন, মানুষ দিয়ে করবেন, নাকি আপনার এক্সকাভেটর দিয়ে করবেন? যদি এক্সকাভেটর দিয়ে করেন তাহলে আপনার ডেফিনেটলি যেটা 7 দিনের কাজ সেটা এক্সকাভেটর দিয়ে আপনি 2 দিনে করতে পারবেন। যদি ওইখানে এক্সকাভেটর না দিয়ে আপনি যদি ওইখানে ম্যান পাওয়ার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ডিউরেশন বাড়বে। এই জন্য আপনাকে এস্টিমেশন রিসোর্সে ডিফাইন করতে হবে যে আপনি কি ধরনের রিসোর্স ওখানে ইউজ করবেন। এরপরে আসবে আপনার ডিউরেশন। ডিউরেশনটা আসবে কোথা থেকে? ডিউরেশন আসবে আপনার রিসোর্সের যে প্রোডাক্টিভিটি রেট আছে, যে আমার একটা এক্সকাভেটর পার ডে কত কিউবিক মিটার সে মাটি কাটতে পারবে আর কি, আর্থওয়ার্ক করতে পারবে, এইটা তার একটা প্রোডাক্টিভিটি রেট আছে। এটার উপরে বেস্ট করে আপনার 500 কিউবিক মিটার যদি আপনার আর্থওয়ার্ক থাকে, সেখানে আপনার এক্সকাভেটরের যদি পার ডে, আমি এমনি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি, যে 100 কিউবিক মিটার ক্যাপাসিটি হয়ে থাকে, তাহলে 5 ডে আপনার ডিউরেশন আসবে। বোঝা গেল? এই পয়েন্টটা কি বুঝতে পারছেন? অনেকে এইখানে ব্যাপারটা গুলাই ফেলে যে আমার ডিউরেশন ফার্স্টে আমি ক্যালকুলেশন করব, দেন হচ্ছে রিসোর্স। আসলে ব্যাপারটা তা না, আমাকে রিসোর্স আগে এস্টিমেট করে নিতে হবে। বেসড অন দিস রিসোর্স প্রোডাক্টিভিটি রেট, দেন আই উইল ক্যালকুলেট দ্য ডিউরেশন। বোঝা গেল? এটা আপনার প্রোডাক্টিভিটি রেট, আপনারা জানেন যে কনস্ট্রাকশনে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রোডাক্টিভিটি রেট প্রত্যেকটা প্রজেক্টেই আর কি আপনার ক্লায়েন্ট চেয়ে থাকে আর কি, আপনার প্রোডাক্টিভিটি রেট কি কন্ট্রাক্টর, ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর থাকে। আচ্ছা, এর পরের স্টেজটা হচ্ছে অ্যানালাইসিস আর মেইনটেইন বেসলাইন। এর পরের স্টেপ, আপনার যখন রিসোর্স অ্যাসাইন, রিসোর্স ক্যালকুলেশন হয়ে গেল, এস্টিমেট হয়ে গেছে, আপনার এর মধ্যে দিয়ে সিকোয়েন্স অ্যাক্টিভিটি হয়ে গেছে, আপনি এখন কি করবেন? বেসলাইন ক্রিয়েট করবেন আর কি, অ্যানালাইসিস করবেন এবং মেইনটেইন করবেন। ঠিক আছে? যেটা আমরা কি কোন স্টেজে আছি, আমরা এখন এই যে ডিউরেশন স্টেজে, আমরা এইগুলো কিন্তু আলোচনা করে ফেলছি আর কি। আমরা স্টেপ 5 পর্যন্ত আলোচনা করে ফেলছি। এর মধ্যে দিয়ে আমরা জাস্ট রিসোর্সটা কিভাবে অ্যাসাইন করতে হয় এটা দেখব। দেখলে আমরা এর পরের ক্লাসে আমরা বেসলাইন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা, মানে বেসলাইন আমরা ক্রিয়েট করব, মেনটেন করব এবং অ্যাসাইন করব। এর পরের স্টেপটা হচ্ছে আপনার আপডেট স্কেডিউল। আপনি এরপরে কি করবেন? আপনার যখন বেজলাইন হয়ে যাবে, আপনি তো তখন বেজলাইনটা দিয়ে আপনি অ্যাকচুয়াল আপডেট দিবেন, তাই কি না? তো অ্যাকচুয়াল আপডেট দিয়ে, এটাই হচ্ছে আপনার ফাইনাল স্টেজের কাজ, যে বেজলাইনের পরে আপনার এই স্টেপ 7 এবং স্টেজ 8, এটা অ্যাকচুয়ালি আপনার এই মানে বোঝানোর ক্ষেত্রে বলা, যে এরপরে আপনি আপডেট স্কেজুল আপডেট করবেন এবং রিপোর্টিং করবেন আর কি। বাট আপনার মেইনলি হচ্ছে স্টেপ কিন্তু মানে 6টা, এই মেইনটেইন বেসলাইন পর্যন্ত আর কি। বোঝা গেল? কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আচ্ছা এই যে প্রোডাক্টিভিটি রেট যেটা, হুম। সেটা তো কখনো ক্লায়েন্টের পক্ষ থেকে দেওয়া হয় না, তাই না? এটা আমাকেই ডিসাইড করতে হবে। তো আমি যদি ডিফারেন্ট কোনো প্রজেক্টে কাজ করি, তখন তো সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে প্রোডাক্টিভিটি রেট কি হবে। প্রোডাক্টিভিটি রেটটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন এমইপি স্পেশালিস্ট কন্ট্রাক্টর, তাই না? প্রোডাক্টিভিটি কি সেটা আমি বুঝতে পারছি, মানে আমি বুঝতে চাচ্ছি যদি এই পোস্টে জব করি তাহলে তো আমাকে কেউ সেটা ডেলিভার করবে না যে প্রোডাক্টিভিটি রেট কি না হবে, না, ওটা আমি আমাকেই বলছি। ডিসাইড করতে হবে। ওইটা ওইটা আমি বলছি, সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন এমইপি স্পেশালিস্ট কন্ট্রাক্টর, তাই না? তো আপনি জানেন যে আপনার এই টাইপসের অ্যাক্টিভিটির জন্য আমার কি ধরনের ম্যান পাওয়ার আছে এবং তার প্রোডাক্টিভিটি রেট কেমন, তাই কি না? ওইটাই হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি রেট। ধরেন একজন সিভিল কন্ট্রাক্টর কি, সে জানে যে আমার একটা ছাদ কমপ্লিট করতে কতদিন সময় লাগে। সাপোজ আমার 21 দিন সময় লাগবে আমার একটা গ্রাউন্ড ফ্লোর থেকে আমার ছাদটা কমপ্লিট করতে। তো এই 21 দিন সে কিভাবে বলছে? তার কিছু রিসোর্স আছে, সেই রিসোর্সের কিছু প্রোডাক্টিভিটি রেট আছে, যে একজন আমার ম্যাশন পার ডে কি পরিমাণ কাজ করতে পারবে, একজন রডের যে মিস্ত্রি, সেই স্কিল লেবার, সে কত তার রড বাইন্ডিং করতে পারবে, তার একটা প্রোডাক্টিভিটি রেট আছে।
এটা নিয়েই আপনি মামুন ক্যালকুলেশন ভাই, করবেন। আমি বোঝাতে চাচ্ছি যে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে যে মনে করেন আপনি কনস্ট্রাকশন লাইনে আছেন এখন। এখন আপনাকে একজনে একটা রোড প্রজেক্ট দিল, রোডের জন্য, হুম হুম। অথবা ব্রিজ প্রজেক্ট দিল। তো সেখানে তো ফর এক্সাম্পল ব্রিজের যে প্রোডাক্টিভিটি রেটটা সেটা আপনার জানা নেই। সেক্ষেত্রে সেটা কালেকশন করার জন্য কি কন্ট্রাক্টর সাপ্লাই করবে বা ক্লায়েন্ট সাপ্লাই করবে, না 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 আপনাকে? না, ক্লায়েন্ট আপনাকে কিছু সাপ্লাই করবে না। ক্লায়েন্ট উইল নেভার প্রোভাইড ইউ এনিথিং ফর ইউর বেসলাইন। তার মানে আমাকেই এটা সর্ট আউট করতে হবে যে হ্যাঁ প্রোডাক্টিভিটি রেট ডেফিনেটলি, কি হবে। কারণ আপনাকে একটা অ্যাক্টিভিটি কিভাবে কয়দিনে শেষ করবেন আপনার ক্লায়েন্ট তো বলে, হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিশন ডেট এইটা, বা আপনাকে আরো একটু স্পেসিফিক করে দিবে যে ধরেন আপনার সেন্ট্রাল আপনার একটা জোন আছে, যে এরকম যদি জোনগুলো হয় যে আপনার নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন এরকম যদি হয়, ঠিক আছে, আপনাকে হয়তো বলে দিবে যে আপনার ফাইনাল কমপ্লিশন ফর কনস্ট্রাকশন ইজ এন্ড অফ ডিসেম্বর, বাট আপনাকে নর্থ জোনটা হ্যান্ড ওভার করতে হবে নভেম্বরের মধ্যে। বোঝা গেল? এই ধরনের কন্ডিশন আপনাকে দিয়ে দিবে, বাট আপনাকে বলবে না যে আপনার ওই অ্যাক্টিভিটির জন্য কতদিন আপনি ডিউরেশন ক্যালকুলেশন করবেন, ওইটা বলবে না, বাট আপনি যে ডিউরেশনটা বেজ লাইনে দিবেন ওইটার জন্য সে কি করবে, আপনাকে আপনার কাছ থেকে সে প্রোডাক্টিভিটি রেটটা চাবে যে আপনি হোয়াট বেসিস তুমি এই ডিউরেশনটা কনসিডার করছো আর কি, এটার জাস্টিফিকেশন কি। সাপোজ কোনো একটা অ্যাক্টিভিটির আপনি 10 ডেজ অ্যাক্টিভিটি ডিউরেশন কনসিডার করছেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইতেই পারে যে এই 10 ডেজ আপনি এটার জাস্টিফিকেশন কি, এটার হোয়াট বেসিস ইউ আর কনসিডারিং দিস 10 ডেজ, ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন আপনার কাছে থাকতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আর কারো কোনো কোশ্চেন আসে এইসব এই বিষয়ে? আচ্ছা, এখন আমরা যেটা আহ, যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রোল। আচ্ছা, রোলের ব্যাপারে আমি একটু বলে রাখি যে রোলটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিসোর্স। আমরা প্রিমাভেরা P6-এ দুইভাবে রিসোর্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে রোল আকারে এবং রিসোর্স আকারে। ডিরেক্টলি রিসোর্স হিসাবে আমরা 3 ধরনের রিসোর্স ইউজ করি, সেটা হচ্ছে আপনার লেবার, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট। 3 ধরনের লেবার আমরা রিসোর্স ইউজ করি আর কি। তো এখানে এর বাইরেও কিছু কখনো কখনো আপনাকে রিসোর্স ইউজ করতে হতে পারে, যেমন হচ্ছে আপনার কোনো একটা কাজের এক্সপার্টিস, বা অনেক সময় হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় হয় যে এখন আপনারা জানেন যে বিম মডেল, এখন কোন একটা প্রজেক্টে আপনার বিম বিম করতে হবে আর কি, বিম মডেল সাবমিট করতে হবে, তো আপনার এক্সিস্টিং কোম্পানির কোনো বিম মডেল আর নাই, আপনি থার্ড পার্টি কোথা থেকে হায়ার করছেন আর কি। তো সেক্ষেত্রে এই রিসোর্সটা আপনি কিভাবে দেখাবেন আপনার প্রোগ্রামে, ঠিক আছে, আপনি চাইলে এটাকে রোলস হিসাবে, যে আমি একজন সে এই বিম মডেলারের রোলটা প্লে করবে, তাকে আপনি এই রোল হিসাবে দেখাতে পারেন আর কি। এই সেম সেম জিনিসটা আপনি সরাসরি রিসার্চেও দেখাতে পারেন, বাট প্রিমাভেরা P6-এ অপশন আছে আর কি। এই জন্য আমিও আপনাদের এটা দেখাই দিই, যদিও খুব কম প্র্যাকটিস হয় রোলস ইউজ করে আর কি, যে রিসোর্স হিসাবে, ঠিক আছে। তো এটার জন্য আপনি ইন্টারপ্রাইজে যাবেন, ইন্টারপ্রাইজ থেকে রোল রোলসে যে আপনাকে অ্যাড করতে হবে, এরপরে অ্যাসাইন করতে হবে আর কি। হুম, কিভাবে করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, এইটার স্ক্রিনশট দেওয়া আছে, আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, দেখাই অ্যাসাইন করে দেখাই আর কি। প্রিমিয়ার P6-এ যাই আমরা। ওকে, দেখতে পাচ্ছেন আমাকে, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু করে। আচ্ছা, কারণ এই যে সব ড্রয়িং, এইখানে আমি একটা রোল অ্যাপ্লাই করব, অ্যাসাইন করব, এটার জন্য ইন্টারপ্রাইজে গেলাম, ইন্টারপ্রাইজ থেকে আপনি রোলস পাবেন। আচ্ছা, এখানে আমার কিছু ক্রিয়েট করা আছে, যেমন এই যে দেখেন, এটা আপনাকে কি করতে হবে, রোল আইডি দিতে হবে, দেন রোল নেম দিতে হবে। এখানে আইডি দেওয়া আছে ডি, হ্যাঁ, ডিজাইন ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিশনিং ট্রেড,
ট্রেডার্স হিসাবে, দেন পিই প্ল্যানিং ইঞ্জিনিয়ার। এখন আপনি কিভাবে নতুন করে একটা রোল আপনি এখানে অ্যাড করবেন সেটা আমি দেখাই। এখানে যে রাইট সাইডে আপনার অ্যাড আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমার নতুন যেটা, এইটা হচ্ছে আপনার নতুন একটা রোল এখানে তৈরি করতে পারেন। আমি ধরলাম এটাকে বিম এক্সপার্টিস হিসাবে আমি এটাকে একটা রোল অ্যাসাইন করছি, বিম। আপনি রোলার নেম দিলেন বিম মডেলার। আচ্ছা, এর এর আপনি এখানে রেসপন্সিবিলিটি কি সেটাও কিন্তু আপনি মেনশন করতে পারেন, যে অল কাইন্ড অফ বিম মডেল সে করবে আর কি। প্রিমাভেরা P6 অনেক স্পেসিফিক, আপনি বলে দিলেন যে ওর রেসপন্সিবিলিটি কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই বিম মডেলের জন্য আপনি এখানে আপনি যদি ইউজ করতে চান, এটা আমি কি করলাম, এটা কিন্তু আপনার একটা রোল অ্যাড করলাম। এখন এটাকে রিসোর্স হিসাবে যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই রিসোর্সে যে অ্যাসাইন করতে হবে সেইটা। এই রিসোর্স অ্যাসাইন করার উদ্দেশ্য কি, তার বাজেটেড ইউনিট কি, তার বাজেট পার ইউনিট রেট কি, এইগুলো আপনাকে কি করতে হবে, ওইখানে মেনশন করে দিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনার এখানেও অপশন আছে যে আপনার রোলের যে ম্যাক্সিমাম ইউনিট পার টাইম কি হবে, কবে থেকে এই বিম মডেলার আমার এই প্রজেক্টে ইফেক্টিভ হবে আর কি, মানে কবে থেকে সে কাজ করবে, এবং তার যদি কোনো তার স্ট্যান্ডার্ড রেট কি এবং তার ইন্টারনাল রেট কি, এইগুলো আপনাকে মেনশন করে দিতে হবে। তো আমরা ধরেন এখানে একটা রেট দিয়ে দিই যে 10 hours, 10 dirham or dollar or whatever, পার আওয়ার রেট তার 10, ঠিক আছে। একটু একটু লক্ষ্য করেন আর কি। আচ্ছা, এরপরে যে আপনি এই রিসোর্সের জন্য কোড কোড ইউজ করতে পারেন আর কি, ওকে। বাট এটা ইম্পর্টেন্ট যে আপনার এই রিসোর্স হিসাবে এই আপনি যখন এটাকে দেখতে চাবেন, সেক্ষেত্রে আপনি একটা নতুন করে আপনার রিসোর্স অ্যাড করে নিতে হবে এটার এগেনস্টে, ঠিক আছে। এটার জন্য আমার কোনো রিসোর্স নাই বিম মডেলারের, ওকে। তো আপনি কি করবেন, আপনি এখানে এই রোলের জন্য এই পর্যন্ত এখানে আপনি অ্যাড করলেন, অ্যাড করে এই পর্যন্ত আপনি রেখে দিবেন, রেখে দিয়ে আপনি রিসোর্সে চলে যাবেন, ঠিক আছে। আপনি এখন যাবেন কোথায়, রিসোর্সে। রিসোর্সে যে আপনি এখানে একটা এখানে আমার দেখেন এখানে ফিল্টার করা আছে শুধু কারেন্ট প্রজেক্ট, এখানে অল দিলে আমার আমার এই সিস্টেমে যতগুলো রিসোর্স আছে সব দেখাবে আর কি। এই যে এখানে এখন অনেক কিছু চলে আসছে, ঠিক আছে, অনেক রিসোর্স চলে আসছে। তো এখানে আপনারা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন, যদি ওইখানে কোনো আপনার অন্যান্য রিসোর্স প্রয়োজন হয় সেক্ষেত্রে নিয়ে নেবেন, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে কারেন্ট প্রজেক্টে যে রিসোর্স গুলো আছে এটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমরা এখানে একটা রিসোর্স নতুন করে অ্যাড করব। সেই রিসোর্সের নেম হবে, আপনার আইডি হবে, আপনি একটা আইডি দিলেন বিম 360 রিসোর্স, দেন বিম মডেলার, ওকে। দেন এটা কি, এটা লেবার, আপনি পার ইউনিট রেট আমরা 10 দিয়ে দিই, ওকে। আর কোনো কিছুর প্রয়োজন নেই, ওকে। আমার বিম মডেলার একটা রিসোর্স আমি ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটিতে যেয়ে আমরা এখন কি করব, এখানে দেখেন আমরা একটা রোল অ্যাড করব। আপনি রিসোর্সে গেলেন, রিসোর্সে যেয়ে দেখেন এখানে আপনার কি আছে, অ্যাড রিসোর্স আছে, অ্যাড রোল আছে, ঠিক আছে। আপনি
অ্যাড রোলে যে এই অ্যাক্টিভিটি সিলেক্ট অবস্থায় অ্যাড রোলে যে আপনি এটাকে সিলেক্ট করলেন। ওকে, এখন দেখেন যে এই বিম মডেলার এটা কিন্তু আমার বিম মডেলার রোলে একটা রিসোর্স অ্যাসাইন হয়ে গেছে আর কি। আমি আগেই বলছি যে এই রোলটাও হচ্ছে কাইন্ড অফ রিসোর্স, ঠিক আছে। তার বাজেটেড ইউনিট হচ্ছে আপনার 100, এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে 1000 আসে, ঠিক আছে। কারণ হচ্ছে আমার বাজেটেড ইউনিট পার রেট প্রাইস ছিল আপনার $10 আর 10 দিরহাম বা 10 রিয়াল যাই বলেন না কেন সেটা। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? মামুন ভাই, বোঝা গেছে ওই রোল রোল যখন অ্যাড করে রিসোর্স অ্যাড করলেন হুম আর নর্মাল যখন রিসোর্স অ্যাড করলেন, তখন এখানেই দেখেন এখানে তিনটা আছে। প্রথমটা হচ্ছে যে নর্মাল রিসোর্স, আপনার হুম এখানে হুম রোল নেই। হুম সেক্ষেত্রে দেখে রিসোর্স আইডি নেম এখানে শো করছে, আর আহ, পরের দুইটা যেটাতে রোল হিসেবে অ্যাড করলেন সেখানে হচ্ছে যে রিসোর্স আইডি নেম নেই। এটা কি না দেওয়ার কারণে আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি রিসোর্সে যখন ইয়ে করলেন, ডিটেইলে যে স্ট্যান্ডার্ড রেট দিলেন, ইন্টারনাল রেট আর এক্সটার্নাল একটা রেট আছে, মানে হুম। কোন জিনিসটাকে ইন্টারনাল রেট বলছে আর কোন জিনিসটাকে এক্সটার্নাল রেট বলছে, জিনিসটা যদি না, একটু জানান তো। ইন্টারনাল রেট বলতে আপনার ধরেন হচ্ছে কোনো অর্গানাইজেশন, আপনি কোনো একটা কাজের জন্য বিম মডেল আপনি কি করবেন, সাবকন্ট্রাক্টরে দিবেন কোনো একটা কাজ, ঠিক আছে। তো আপনার ওই ওই রিসোর্সের জন্য আপনার কোম্পানির একটা বাজেটেড রেট আছে না? ধরেন আপনি একটা কাজ করাবেন আপনার সাবকন্ট্রাক্টরকে দিয়ে, ওইটার জন্য আপনার কোম্পানির একটা রেট আছে না? হুম। সেটা তো আপনার ইন্টারনাল রেট। বাট আপনি ওকে হায়ার করছেন কত দিয়ে, সেটা তো একটা আলাদা রেট থাকতে পারে, সেটা কমও হতে পারে, সেটা আপনি ইউজ করতে পারেন। হুম। বাট এইগুলো অপশন প্রিমিয়ারা P6 রাখছে আর কি, তাই। বাট এটা আপনার ওই ইন্টারনাল এক্সটার্নাল হিসাবে কখনোই ইউজ হয় না, আচ্ছা, ঠিক এখন আছে। রোল রোলের ইম্পর্টেন্সটা কতটা আর কি, যদি একটু বলতেন। রোলের আমি বলি আপনাকে, এই জন্য আমি ফার্স্টেই একটু টাচ দিয়ে দিছি আপনাদের, সেটা হচ্ছে যে রোলটাও কিন্তু কাইন্ড অফ রিসোর্স। বাট আপনাকে যখন হচ্ছে যে আপনার কোন একটা রিসোর্স আপনাকে বাইরে থেকে হায়ার করতে হচ্ছে 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, যেটা আপনার এক্সিস্টিং টিমে নাই আর কি। এটাকে হুম। আপনি কখনো শুনছেন যে আমি এখানে এই রোল প্লে করছি, এরকম শুনছেন? কোন একটা প্রজেক্টে আমি এই রোল প্লে করছি, তার মানে কি একটা ধরেন আপনাকে বলি যে আমি একটা সিনেমার লাস্টে যে দেখবেন যে একটা মানে 2 মিনিটের জন্য একটা ক্যারেক্টার চলে আসে না, ওইটাকে কি বলে, একটা রোল প্লে করছে বলে না? হ্যাঁ, মানে টেম্পোরারি যেটা আর কি বোঝায়। টেম্পোরারি মানে ওর আসলে এক্সিস্টেন্স ছিল না, কোন একটা রোল প্লে করার জন্য সে আসছে আর কি। সাময়িক সময়ের জন্য করবে, ওই রোলটা প্লে করে সে ওইখান থেকে চলে যাবে। হতে পারে এটা কাইন্ড অফ কনসালটেন্সি, কোনো ধরনের আপনি থার্ড পার্টি থেকে কোনো কিছু হায়ার করছেন, এইটা আর কি, ঠিক আছে। এটা কিভাবে ওকে, আপনাকে বলি, ধরেন আপনার টেম্পোরারি। আমার আচ্ছা, বলেন। আমার এই প্রজেক্টের আমি বলি, আমার এই প্রজেক্টের যারা এমইপি কনসালটেন্ট তারা হচ্ছে ইউকের। তো তারা শুধুমাত্র আপনার 1 সপ্তাহের জন্য এই রেডসি প্রজেক্টে আসছে, শুধু এই টেস্টিং এন্ড কমিশনিংটা থার্ড পার্টি হিসাবে তারা ইন্সপেকশন করে চলে যাবে আর কি। দ্যাট ইজ কল্ড রোল, তারা একটা রোল প্লে করবে এখানে, ঠিক আছে, অ্যাজ এ ইন্সপেক্টর। তারা কিন্তু আমার এই টিমে নাই। তো এই রেটটা আপনি কিভাবে আপনার প্রোগ্রামে শো করবেন? এই জন্য প্রিমিয়ারা P6 আপনাকে এটা সরাসরি আপনি রিসোর্সে ইউজ করে দেখাতে পারেন। বা রোল কেন ইউজ করবেন, আপনি যখন রোল ইউজ করবেন দ্যাট মিনস সে বুঝে নেবে যে এইটা আপনার সাময়িক কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার অ্যাক্টিভিটি
করার জন্য এখানে আসছে, বা এটা এটা দিয়ে আমি এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা কমপ্লিট করবো আর কি। বোঝা গেল? জি, এবার বুঝতে পারছি। আপনি এই বিম মডেলারকে সরাসরি রিসোর্স হিসাবেও দেখাতে পারতেন, বাট ডিফারেন্সটা কি, আপনাকে প্রিমিয়ারা P6 অপশন রাখছে। আপনার অনেক অপশন অপশন আমাদের এখানে আছে যেগুলো আমরা ইউজ করি না, বাট অপশন ফর ইউ, they keep the many option. Which one is suitable for you, you can use it, no issue. ওকে, কারো কোনো কোশ্চেন, আর কোনো কিছু? তাহলে আপনি এখন কিভাবে একটা রোল আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে ওইটার জন্য একটা রিসোর্স আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে আপনি এখানে অ্যাসাইন করবেন যখন, তখন আপনার বাজেটের যে ইউনিট আসবে, ইউনিটটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখেন। ও 10 আওয়ার্স কাজ করবে 10 দিন, সেই জন্য তার হচ্ছে বাজেটেড ইউনিটটা হচ্ছে 100 আওয়ার্স। এখন আপনি যদি 100 আওয়ার্স, তার আমরা পার ইউনিট রেট দিয়ে দিছি কত, $10 বা 10 রিয়াল হোয়াট এভার। তাহলে আপনি এটাকে মাল্টিপ্লাই করলে বাজেটেড কস্ট চলে আসছে এখানে আপনার 1000 বি মডেলারের জন্য। ওকে, এখন দেখেন এইখানে একটা রিসোর্স অ্যাড করা আছে। এই রিসোর্স ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে তার কিন্তু কস্ট আসে নাই। কেন আসে নাই জানেন? এটার জন্য আমার কোনো রিসোর্স অ্যাড করি নাই আর কি। বোঝা গেল? এই ডিজাইন ইঞ্জিনিয়ারের এগেনস্টে আমি কোনো রিসোর্স অ্যাড করি নাই, যার কারণে কিন্তু ওইটা এখনো কস্ট আসে নাই। আপনি যখন রিসোর্স অ্যাড করবেন এবং পার ইউনিট প্রাইস দিয়ে দিবেন, তখন তার তার জন্য কস্ট চলে আসবে অটোমেটিক, তখন এটা আপনার বাজেটেড কস্ট হিসাবে আসবে। তার মানে এই অ্যাক্টিভিটির জন্য আমার টোটাল কস্ট হচ্ছে আপনার 1200 দিরহাম বা $1200। কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, মামুন ভাই, রোলটা মানে নর্মাল যে রিসোর্স, যেমন কথার কথা প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, এটা তো প্রজেক্টের শুরু থেকে সবসময় থাকে। এদেরকে কি মানে রোলে ইয়ে করতে পারি কিনা, মানে অ্যাড করে নিতে পারি কিনা, যেমন স্পেসিফিক এই কাজটা এই ইঞ্জিনিয়ার দেখছে, তাই সে মানে রোল কি না, সবসময় ওইটা টেম্পোরারি নেই এটা আপনি বোঝানো ইউজ হচ্ছে করতে নাকি? চাইলে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, আপনি ইউজ করতে পারেন। ইউজ করতে পারেন। আহ, আপনি রিসোর্স হিসাবেও দেখাতে পারেন, রোল হিসাবেও দেখাতে পারেন আর কি। ঠিক আছে, বাট রোল হিসাবে দেখালে আপনাকে ওই যে একটা এক্সট্রা কাজ করতে হবে, ওইটাকে আপনাকে রিসোর্স হিসাবে দেখাতেই হবে। ঠিক আছে, তো আপনার নর্মালি হয় কি, বেস্ট প্র্যাকটিস আমরা সরাসরি এটাকে রিসোর্স হিসাবে দেখাই। হুম, ঠিক। আচ্ছা, যেটা আমি আচ্ছা, দেখাতে মামুন চাচ্ছিলাম। ভাই, হ্যাঁ বলুন। রোলটা তো রোলটা তো আমরা ইউজ না করলেও পারি তাইলে, সেক্ষেত্রে বাট সবগুলো ক্ষেত্রে আমরা ওই আমি আপনাকে, রিসোর্সটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই আপনাকে বলছি যে ধরেন আমার এই যে রেডসি এত বড় একটা কোম্পানি, ওরা কি আমাদের তো রোল ইউজ করতে সাজেস্ট করে না। আমি বলছি যে এটা অপশন আছে, এটা দেখানো দরকার। আপনারা শুধু যদি, আমি শুধু যদি রিসোর্সটাই আপনাদের দেখাই, কোনো একটা সময় যে লাইফে আপনার কেউ বললো যে আপনি এটাকে রোল হিসাবে ইউজ করেন, আপনি জানেনই না হোয়াট ইজ রোল, তখন বলতে পারেন। এখন আপনার, আমি যে সব শিখাচ্ছি আপনাদের বা সব দেখাতে পারছি সেটাও কিন্তু না, বাট আমি চেষ্টা করছি যে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, সো দ্যাট আপনারা কি করতে পারেন, এটা রিলেট করতে পারেন। কখনো যদি শোনেন যে হোয়াট ইজ রোল, আমি টু বি অনেস্ট, আমাকে কেউ রোল সম্পর্কে বলে নাই। ঠিক ঠিক আছে, বাট আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে আসছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এই রোলটা কি, এখানে আমরা তো সারা জীবন অ্যাড রিসোর্স অ্যাড করে আসছি, কিন্তু এখানে তো রোলও আছে। পরে যে আমি এটা নিয়ে পড়াশোনা করে আমি এটা দেখলাম যে না, এটা আসলে রিসোর্স হিসেবে আমরা, মানে কোন একটা পার্টিকুলার ধরেন এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক পিএ আপনার বড় বড় কনস্ট্রাকশন করে বাংলাদেশেও অনেক কোম্পানি আছে যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম নাই। তারা কি করে, আপনার হচ্ছে থার্ড পার্টি থেকে এই টাইপস এর সাপোর্ট গুলো নিয়ে থাকে। তো তারা এই কস্ট গুলো কিভাবে দেখায়, এই কস্ট গুলো তখন ওই যে রোল হিসাবে দেখাতে পারে আর কি। বোঝা গেল? আচ্ছা, মামুন ভাই, হুম। ফর এক্সাম্পল আমরা একটা প্রজেক্ট করছি, সেখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ার আছে, এখানে সিভিল ইঞ্জিনিয়ার পারমানেন্ট, আমি
এর জন্য 1 মাসের জন্য 2 মাসের জন্য দেখো হিসেবে। আপনার আপনার ভয়েসটা ব্রেক হয়ে আসছে, ক্লিয়ার বুঝতে পারিনি আমি। অন্য কেউ কি বুঝতে পারছেন? জি না, ওনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে আজকে পারিনি। ভাই আজকে আরেকবার আসলে বলেন। আমি অনেক ঝামেলার মধ্যে আছি, মানে ওয়াইফাই এখন ওয়াইফাই শুনতে পাচ্ছি, কাজ বলেন। করতেছে না যে হ্যাঁ, বুঝতে আমার পারছি। এখানে। এখন বলেন, এখন বলেন। ওয়াইফাই প্রচুর সমস্যা আমার। আহ, এখন বলেন। আমি একটা প্রজেক্টে যদি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 2 মাসের জন্য হায়ার করলাম ফর এক্সাম্পল, হ্যাঁ তাকে হ্যাঁ, কি রোল হিসেবে দেখাবো না রিসোর্স হিসেবে? আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি সরাসরি রিসোর্সে দেখাবেন, কারণ রোলে যে আপনি অতিরিক্ত একটা ঝামেলা কেন করবেন? যদি আপনাকে কেউ কখনো সাজেস্ট না করে তাহলে আপনি সরাসরি রিসোর্স হিসাবে দেখাবেন, মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে। বুঝতে পারছি এবার। বাট আপনার অর্গানাইজেশন বললো যে আমি এটাকে আমার এক্সিস্টিং টিমে দেখাতে যাচ্ছি না, তুমি এটাকে রোল হিসাবে দেখাও। ঠিক আছে। আপনার বস আপনাকে বললো, তখন আপনাকে ওইভাবে দেখাতে হবে। আমরা প্ল্যানিং এ কি করি, আমরা ক্লায়েন্টের ইনস্ট্রাকশন ফলো করি, আমরা আমাদের নিজস্ব অর্গানাইজেশনের ইনস্ট্রাকশন ফলো করি। ঠিক আছে। তো আপনাকে মানে আপনি মন চাইলেই সবকিছু করতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে নিজের মতো করে অনেক কিছু করতে পারবেন। বাট মানে একটা গাইডলাইন থাকে আর কি। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আরএসজির যে বেজলাইনের গাইডলাইন এটা কেমন হয়, এটা আমি আপনাদের লাস্টে দেখাই দিব যে আসলে ওরা আপনার ইচ অ্যান্ড এভরি এখানে রিসোর্স কি হবে, রিসোর্সের নেম হবে, ইভেন আপনি যখন রিপোর্ট করবেন সেই রিপোর্টের ফাইল নেমটা কেমন হবে সেটাও তারা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আর কি। যদিও সব ক্লায়েন্ট দেয় না, বাট এই ধরনের আপনার বেস্ট প্র্যাকটিস হয় যে বড় বড় প্রজেক্টে এইভাবেই হয় যে আপনার ক্লায়েন্ট থেকে আপনার কোম্পানি থেকে গাইডলাইন থাকে, নির্দিষ্ট একটা ফরম্যাটে আপনি কাজ করবেন আর কি। আচ্ছা, আমরা রোলটা দেখলাম। এখন আমাদের রিসোর্সটা একটু দেখবো। এর মধ্যে দিয়ে তো আমরা রিসোর্সটা অলরেডি দেখে ফেলছি, তারপরে আমি আরেকবার দেখাবো আর কি। তাহলে রিসোর্স যেটা আমি বলছিলাম যে রিসোর্সটা প্রিমাভেরা P6 আমরা 3 ধরনের রিসোর্স ইউজ করি, সেটা হচ্ছে যে লেবার, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে। তো এবং রিসোর্স কি এটা এখানে আপনার একটা ডেফিনেশন দেওয়া আছে যে রিসোর্স ইন প্রিমিয়ার P6 fall into 3 main category: labor, equipment. There are resource can be assigned activity. ওকে। আচ্ছা, রিসোর্সটা আপনি কিভাবে কোথায় ইয়ে করবেন, অ্যাড করবেন? রিসোর্সের জন্য আপনি অ্যাক্টিভিটি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিটেলস আপনি দেখবেন যে এখানে লেবার আছে, নন লেবার আছে এবং ম্যাটেরিয়ালস আছে। ওকে। এবং এখানে একটা সেটিংস আছে, এটা অবশ্যই অটো কম্পিউট অ্যাকচুয়াল ক্যালকুলেট কস্ট ফ্রম ইউনিট। এই যে এটা কিন্তু ক্যালকুলেট কস্ট ফ্রম ইউনিট, ইউনিট থেকে আপনাকে কস্ট ক্যালকুলেট করবে আর কি। এটা চেকমার্ক থাকতে হবে আর কি, তা না হলে আপনার যে বাজেটেড ইউনিট, আমরা আমরা যেটা দেখলাম না যে 100 বাজেটেড ইউনিটের জন্য আমার অটোমেটিক যে ক্যালকুলেশনটা হয়ে গেছে না এখানে, যে 10 ডলারের এগেনস্টে 100 ইউনিটের এগেনস্টে আমার $10 কস্ট ছিল। এর জন্য আমার বাজেটেড কস্ট আসছে কত? 1000। ঠিক আছে। এবং আপনি দেখেন এখানে বাজেটেড টোটাল কস্ট ফর দিস অ্যাক্টিভিটি ইট ইজ শোয়িং ইজ 1200। ওকে। সো এটা অটোমেটিক হয়ে গেছে, আমি কিন্তু এই 1000 ম্যানুয়ালি বসাবো না। আমি শুধু কি করব, এটা প্রাইস দিয়ে দিব, বাজেটেড ইউনিট ডিউরেশন অনুযায়ী সে নিয়ে নিবে এবং এটা এই ক্যালকুলেশনটা অটোমেটিক হবে, আর কোনো কিছু আমি করব না, এই যে বাজেটেড কস্টটা চলে আসবে। ঠিক আছে। এটাই এখানে এই সেটিংসে বলা হচ্ছে যে ক্যালকুলেট কস্ট ফ্রম ইউনিট। ওকে, এখন আমরা দেখি যে রিসোর্স আমরা কিভাবে, এখানে আপনার স্ক্রিনশট দেওয়া আছে আপনাদের প্র্যাকটিসের জন্য। আমরা এখন দেখি আমরা কিভাবে একটা রিসোর্স অ্যাড করব আর কি। ওকে। ধরেন অ্যাপ্রুভ সব ড্রয়িং, এইখানে এই অ্যাক্টিভিটিতে আমরা একটা রিসোর্স অ্যাড করব। রিসোর্স অ্যাড করার জন্য আপনি রিসোর্সে যান, রিসোর্সে যে এখানে আপনি নতুন করে একটা রিসোর্স ক্রিয়েট করবেন। সেইটা করার জন্য আপনার, আপনি এখন কোথায় আছেন? রিসোর্স ট্যাবে আছেন। এগুলো কিন্তু খেয়াল করতে হবে প্রিমিয়ার P6 এ, যে আমি কখন প্রজেক্ট ট্যাবে কাজ করব, কখন অ্যাক্টিভিটি ট্যাবে কাজ করব, কখন রিসোর্স ট্যাবে কাজ করব, কখন রিসোর্স অ্যাসাইনমেন্ট ট্যাবে কাজ করব। এগুলো কিন্তু খেয়াল করবেন। তাহলে আমি রিসোর্স নতুন করে আমি একটা রিসোর্স অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে? রিসোর্স ট্যাবে যেতে হবে।
ঠিক আছে? এই রিসোর্স ট্যাবটা কিভাবে আসবে? আপনার লেফট সাইডের যে মেনু বার আছে এখানে ক্লিক করলে আপনার রিসোর্সটা পাবেন। এছাড়া ইন্টারপ্রাইজ যাবেন, ইন্টারপ্রাইজ থেকে আপনি রিসোর্স ক্লিক করলে রিসোর্স ট্যাব পাবেন আর কি। ঠিক আছে? এই যে এখানে রিসোর্স আছে, এটা হচ্ছে রিসোর্স অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে রিসোর্স। আপনি ইন্টারপ্রাইজ থেকেও রিসোর্স অ্যাড করতে পারেন আর কি। ওকে, আপনার রিসোর্স ট্যাবে আছি আমরা। রিসোর্স ট্যাবে যেয়ে আমরা এইখানে রাইট সাইডে অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করলে আপনার এখানে চলে আসবে রিসোর্স আইডি। রিসোর্স আইডি আমরা এখানে একটা রিসোর্স অ্যাড করব, সেটা হতে পারে আপনার ধরুন ডিজাইনার। ডিজাইনার রিসোর্স আইডিতে আমরা ডি দিলাম, ডি 10 দিন, ডিজাইন ইএনজি, ডিজাইন ইঞ্জিনিয়ার। ওকে, ওকে, এটা লেবার। আপনি যদি কোনো ম্যাটেরিয়ালস, আমরা ম্যাটেরিয়ালসটাও অ্যাড করবো আর কি, ম্যাটেরিয়ালসটা অ্যাড করে দেখাবো। ওকে, এটার জন্য আপনি ডিজাইন ইঞ্জিনিয়ারের পার ইউনিট কস্ট আপনি দিয়ে দেবেন 15। এরপরে আপনি ফিনিশ করে দিলেন আর কি। ঠিক আছে? এখন দেখেন আমার এই রিসোর্স আইডি D10 ডিজাইন ইঞ্জিনিয়ার, এটা কি কোন ক্যাটাগরির, কোন টাইপসের রিসোর্স? এটা হচ্ছে লেবার টাইপসের রিসোর্স। এটার মামুন ভাই ইউনিট, একটু দেখা করি, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ রেকর্ডিং চলছে। এটার ওর জন্য স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আমার 15। ওকে, এখন আমরা এই রিসোর্সটা কি করব? এই অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করব। এটা অ্যাসাইন করার জন্য আমরা এতক্ষণ কি করলাম? একটা রিসোর্স ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা, এখন আমি এই রিসোর্সটা এই অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য কি করতে হবে আমাকে? এই যে ডিটেলস বারে আপনি দেখেন অ্যাড রিসোর্স, অ্যাড রিসোর্সটা যে আপনি D10 এই রিসোর্সটা আমরা কি করছি? ক্রিয়েট করছি, জেনারেট করছি। এটাকে আপনি ডাবল ক্লিক করতে পারেন অথবা এখানে সিলেক্ট করে এই অ্যাডে ক্লিক করতে পারেন। ওয়েল, এখন চলে আসছে দেখেন। ওকে, এখন দেখেন এর এটা কি স্টার্টেড একটা অ্যাক্টিভিটি। ওকে, এটা স্টার্টেড একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে এখানে। হুম। এখন এর বাজেটেড ইউনিট দেখেন, ওর বাজেটেড ইউনিটের ক্যালেন্ডার অনুযায়ী 5 ডে ফর অ্যাপ্রুভাল সব ড্রয়িং। এখন ওর ডিউরেশন ছিল অরিজিনাল 10 ডেজ। এটা অ্যাক্টিভিটি আমি এখানে আপনার ইয়ে করছি আর কি। এটা অ্যাক্টিভিটিটা স্টার্ট অ্যাক্টিভিটি। দেখেন কিভাবে আপডেট, আমরা যখন কোনো প্রোগ্রাম কিভাবে আপডেট করব, যখন এটা দেখবো তখন এইগুলো বুঝতে পারবেন আর কি। তো আমি এটা আগে থেকে দিয়ে রাখছিলাম যে এটা এটা স্টার্ট একটা অ্যাক্টিভিটি, এই জন্য এটা এ দেখাচ্ছে। আপনার কোনো অ্যাক্টিভিটি যদি আপনি স্টার্ট দেখান, ওটার পাশে এ এ মার্ক দেখাবে। যদি ফিনিশ হয়ে থাকে সেক্ষেত্রেও এ দেখাবে আর কি। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমার এই অ্যাক্টিভিটিটা আমি ফিনিশ দেখাইছি যে এটা শেষ হয়ে গেছে, এই জন্য এর রিমেনিং ডিউরেশনও 0 আর কি। দেখছেন? আর এখানে মামুন আমি ভাই, এটা, হ্যাঁ বলো। রিসোর্স তো একটা ইম্পর্টেন্ট জিনিস, আর আজকের ক্লাসটা মোটামুটি একটু লেন্দি হয়েছে। না না, আমরা শেষের দিকে আমি হ্যাঁ, শেষ করে। আজকে ক্লাসে একটু যদি বিশ্বর সাথে যদি আমরা এটা এটা আরেকটু মনে হয় আরেকটু নেক্সট correct ক্লাসে করে আপনি দিই। শুরু থেকে যদি একটু ডিসক্রাইব করতেন হ্যাঁ, সেটা ভালো না না হয়। ভালো হতো। না না, শোনেন আমি আপনাকে বলি, আজকে আমি শেষ করে দিই রিসোর্সটা। আপনারা প্র্যাকটিস করেন, করে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাস বলতে আমি চাচ্ছি যে নেক্সট ফ্রাইডে যদি সম্ভব হয় তাহলে আপনারা বলেন। আমি দ্রুত শেষ করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি দিনের দিন ব্যস্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা আমরা শেষের দিকে, আমি জাস্ট প্রসঙ্গের ক্ষেত্রে চলে আসছে তাই। ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনি এখানে কি করলেন? অ্যাপ্রুভাল সব ড্রয়িং এ যে আপনি এই রিসোর্সে অ্যাড করে দিয়েছেন আর কি।
এর জন্য আপনার ক্যালেন্ডার অনুযায়ী যে ডিউরেশন সেই অনুযায়ী ও বাজেটেড ইউনিট 98, এইটা 98 আর ওর আপনার হচ্ছে পার ইউনিট কস্ট ছিল হচ্ছে 15, বোঝা গেল? এই যে 1470, এটা বাজেটেড কস্ট চলে আসছে 1470, ঠিক আছে? এখন এখানে একটা চমৎকার জিনিস দেখেন, এখানে ও কিন্তু একদিন কনজিউম করে ফেলছে। আপনার অরিজিনাল ডিউরেশন তার 10 ডেজ ছিল, সে একদিন কনজিউম করে ফেলছে, অ্যাক্টিভিটিটা স্টার্ট হয়ে গেছে, এই জন্য তার রিমেনিং ডিউরেশন হচ্ছে 9 ডেজ। এখন তার রিমেনিং ইউনিট দেখেন 98 থেকে 90 ডেজ দেখাচ্ছে, এবং এটার সাথে রিমেনিং কস্টটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাক্টিভিটিটা শেষ করতে আর কত কস্ট লাগবে আর কি, ঠিক আছে? এই যে ট্যাবগুলো আছে না, এগুলো একটু দেখে নেবেন, আপনারা ভিডিও তো পেয়ে যাবেন কোন কোন ট্যাব। এখানে আরো অনেক ট্যাব আছে, এগুলো আপনারা অ্যাড করে নেবেন কোনটা কোনটা প্রয়োজন হয়, ঠিক আছে? মেইনলি আপনার এইগুলো প্রয়োজন হয়, আমি আরো আরো দেখাবো। তো এই ট্যাবগুলো আপনারা অ্যাড করে নেবেন, বোঝা গেল? এখন দেখেন আপনার এই অ্যাক্টিভিটির জন্য আমার একটা ফিজিক্যাল ওয়েটেজ আছে। ফিজিক্যাল ওয়েটেজের বাজেটেড কস্ট ছিল হচ্ছে 300, এবং হচ্ছে আপনার এই অ্যাক্টিভিটি আমি এখন যে ডিজাইন ইঞ্জিনিয়ার অ্যাক্টিভিটি, এটাতে আমার কস্ট আছে 1470। তাহলে আমার টোটাল 1770 এই অ্যাক্টিভিটির জন্য টোটাল বাজেটেড কস্ট। এইটা দেখেন অটোমেটিক চলে আসছে 1770, বোঝা গেল? জি জি ভাইয়া। তো আমরা আজকে কি দেখলাম, কিভাবে রোল অ্যাসাইন করতে যে ক্রিয়েট করতে হয় এবং অ্যাসাইন করতে হয়, এবং রিসোর্স কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাসাইন করতে হয় আর কি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকের। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করেন। ভিডিও আমি শেয়ার করে দিব, রিসোর্স আমি শেয়ার করে দিব, এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে থাকেন নেক্সট ক্লাসে। আর ফ্রাইডে আমি সবার একটু ইয়ে চাচ্ছি আর কি, আহ, দৃষ্টি আকর্ষণ করছি যে ফ্রাইডেতে আমরা ক্লাস করতে যাচ্ছি নেক্সটে। এই রিসোর্স আপনাদের যদি কোনো কোশ্চেন আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা শুধু আলোচনা করবো, রিসোর্স এবং রোল নিয়ে আর কি, ঠিক আছে? এবং সাথে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে রিসোর্স কোড এবং রোল কোড, কিভাবে এটা একটা কোড অ্যাসাইন করে আমরা করতে পারি আর কি। ঠিক ওকে আছে ভাইয়া। সবাই, তাহলে ভালো থাকেন, আজকের জন্য এখানেই, এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।